হ্যালো এভরিবডি। তাহলে দেখো জিন পিয়াজের আগের দিন যা পড়েছিলাম পার্ট 2 থেকে আজকে আমরা পড়বো। আজ দেখব যে জিন পিয়াজের যে থিওরি ছিল সেটা ছিল আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট সম্পর্কে, তাই তো। এবার এই কগনিটিভ ডেভেলপ বা এটাকে বাংলায় বলি প্রজ্ঞামূলক বিকাশ। এবার এই কগনিটিভ ডেভেলপমেন্ট হওয়ার জন্যে একটা শিশুর বা একটা চাইল্ডের কগনিটিভ ডেভেলপমেন্ট হওয়ার জন্য তার প্রথম কন্ডিশন লাগে যে কতগুলি স্টেজ থাকে, 4টি স্টেজ থাকে। এই 4টি স্টেজের মধ্য দিয়ে ছেলেটাকে যেতে হয়, তারপরে তার কগনিটিভ ডেভেলপমেন্ট ধীরে ধীরে হয়। আরেকটা হলো ওই স্টেজগুলির মধ্যে কিছু প্রসেস থাকে, মানে কিছু পদ্ধতি থাকে, কিছু স্টেপ থাকে। সেই স্টেপগুলি পার করার মাধ্যমে তার কগনিটিভ ডেভেলপমেন্ট কমপ্লিট হয়। তাহলে আমরা প্রথম দেখব যে হোয়াট আর দ্য 4 স্টেজেস অফ জিন পিয়াজে। জিন পিয়াজের যে 4টে স্টেজ ছিল, 4টে স্টেজ কী কী, তাহলে এগুলি প্রথমেই দেখবো আমরা, মনে রাখবো আমরা SPCF এইভাবে মনে রাখবো, ঠিক আছে। এস ফর সেন্সরি, সেন্সরি মোটর স্টেজ। পেঁয়াজের 4টি স্তর রয়েছে। প্রথম স্তরটার নাম হলো সেন্সরি মোটর স্টেজ, বা যাকে বাংলায় বলবো সেন্সরি মানে কি সংবেদনশীল কোনো কিছু, আর চালক মানে হলো মোটর। তাহলে সেন্সরি মোটর স্টেজ বা সংবেদন চালকমূলক স্তর। দ্বিতীয় স্টেজটা হলো আমাদের প্রি কনভেনশনাল মানে এখনও কনভেনশন হয়নি, প্রি কনভেনশনাল স্টেজ, যার বাংলা মানে হলো প্রাক সক্রিয়তার স্তর, মানে এখনও তাদের মধ্যে সক্রিয়তা আসেনি, তার ঠিক প্রিভিয়াস স্টেজ। মানে এর পরেরটা হলো আমাদের কনভেনশনাল স্টেজ, পরেরটা হলো আমাদের কনভেনশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তার স্তর। এর ফর্মাল অপারেশনাল স্টেজ মানে হলো যৌক্তিক সক্রিয়তার স্তর। তাহলে প্রথম প্রশ্ন হলো যে আমরা কতগুলি স্তর দেখতে পেলাম, কতগুলি স্টেজ দেখতে পেলাম, দেখলাম টোটাল 4টে স্টেজ রয়েছে। SPCF, এস পর হলো সেন্সরি মোটর স্টেজ মানে সংবেদন চালকমূলক স্তর, তারপরটা হলো প্রি কনভেনশনাল স্টেজ, দেন কনভেনশনাল, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ফর্মাল অপারেশনাল স্টেজ। 4টি স্টেজ দেখতে পেলাম। এবার এই 4টে স্টেজের সঙ্গে সঙ্গে মাথায় রাখবো যে কগনিটিভ ডেভেলপমেন্ট হওয়ার জন্য আমাদের কিছু প্রসেস করতে হয়। প্রসেসগুলি কী কী? সবার প্রথমে আমরা দেখব স্কিমা সম্পর্কে। স্কিমা মানে কি? ধরো এটা হলো আমাদের হিউম্যান ব্রেন, সাপোজ এটা আমাদের হিউম্যান ব্রেন। এবার হিউম্যান ব্রেনের এক একটা জায়গায় কিছু কিছু ধরে নিলাম ছোটো ছোটো ধরনের, এগুলি হলো এক একটা ঘর। যেমন এটা একটা বিল্ডিংয়ে এক একটা ছোট্ট ছোটো ঘর রয়েছে, এক একটা ঘরে এক একটা জিনিস রয়েছে, তাই তো। ঠিক সেরকম আমাদের ব্রেনের এক একটা ছোট্ট ছোট্ট এরকম স্টোর রুম রয়েছে, কোনো কিছু সংগ্রহ করার জন্য, কালেকশন করার জন্য স্টোর রুম রয়েছে। এক একটা স্টোর রুমকে আমরা বলি স্কিম, SCHEME, এটা একটি স্কিম। এই ঘরটাকেও বলবো স্কিম। তারপরে আরও একটা রুম আছে, একেও বলবে স্কিম। এগুলো আমাদের কি ব্রেনের মধ্যে এরকম ছোটো ছোটো ঘর রয়েছে, যেগুলি কী করে বিভিন্ন ডেটা, বিভিন্ন অনেক কিছু কালেক্ট করে, তথ্য সংগ্রহ করে। তাহলে অনেকগুলি স্কিম নিয়ে যে ঘরটা তৈরি হয় তাকে আমরা বলবো স্কিমা। কি বললাম? অনেকগুলি স্কিম নিয়ে যে ঘরটা তৈরি হয় তাকে বলবো স্কিমা। স্কিমা কি তাহলে? স্কিমা হলো একটা মেন্টাল স্ট্রাকচার, মানে একটা মেন্টাল স্ট্রাকচার, মানসিকভাবে আমাদের একটা স্ট্রাকচার থাকে ব্রেনের মধ্যে। এটা কি? রুম অফ ইনফরমেশন। এটা এমন একটা রুম, স্কিমা হলো এমন একটা রুম, মানে ধরে নাও আমাদের হিউম্যান ব্রেনের গুদামঘর। কিসের গুদামঘর? যেমন গুদামঘরে চাল ডাল আলু থাকে, ঠিক এখানে আমাদের ইনফরমেশন থাকবে, তথ্য থাকবে বিভিন্ন। আর এই স্কিমাটা কি হয়? অলওয়েজ আপডেট হয়, ALWAYS হতো, WAYS, অলওয়েজ এটা আপডেট হয় সময়ের সঙ্গে সঙ্গে। যেমন তুমি ধরো নতুন আজকে প্রথমবার একটা ফল দেখলে, সাপোজ আমি কখন ড্রাগন ফ্রুট আমি দেখিনি, প্রথমবার ড্রাগন ফ্রুট দেখলাম, তো প্রথমে আমার মাথার মধ্যে প্রশ্ন আসবে এটা কী। যখনই জানবো এটা ড্রাগন ফ্রুট, এটা কি হলো? স্কিমাতে সেভ হয়ে গেল। পরের বার ফলটাকে দেখে আমি চিনতে পারবো, হ্যাঁ এটা ড্রাগন ফ্রুট, এটা পেয়ারা, ঠিক আছে, এরকম চিনতে পারবো। তাহলে স্কিমা কি দেখলাম? স্কিমা দেখলাম আমাদের হিউম্যান ব্রেনের বিভিন্ন ইনফরমেশন সেভ করার জন্য, ইনফরমেশন কালেক্ট করার জন্য একটা ঘর, ঠিক আছে। এটা হলো একটা মেন্টাল স্ট্রাকচার মানে যেমন গঠন হয় বা এটা একটা গঠন রয়েছে, ঠিক সেরকম হিউম্যান ব্রেনেরও একটা গঠন রয়েছে। সেই গঠনটাই হলো আমাদের স্কিমা, ঠিক আছে। তাহলে স্কিমা কি বোঝা গেল? আর স্কিমা কথাটা মেনলি বেশি ব্যবহার করেছেন কিন্তু জিন পিয়াজে। কিন্তু স্কিমা এই যে শব্দটা, এটা প্রথম ব্যবহার করেছিলেন কে? আর্ট বার্টলাট, ঠিক আছে। আর্ট বার্টলাট প্রথম ব্যবহার করেছিলেন। এরপরে আমরা পড়বো অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, অর্গানাইজেশন। এটাও কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টের প্রসেসের এক একটা অংশ। প্রথম তাহলে কী পড়বো আমরা? অ্যাসিমিলেশন বা অ্যাকোমোডেশন কী। দেখো তার আগে তাহলে এটা আমি মুছে দিই, তাহলে ক্লিয়ার হবে জিনিসটাকে বুঝতে। লাস্টের ওখানে 1 মিনিট দাঁড়াও।
এই 4টে স্টেজ সম্পর্কে আমরা ধীরে ধীরে পড়ার চেষ্টা করব, বাট এখন নয়, তার আগে আমরা এটা কমপ্লিট করে নিই। তাহলে প্রথমে স্কিমা কি দেখতে পেলাম, এরপর কি অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন কী জিনিস। ধরো আমি এক্সাম্পল সবসময় দিই, ধরো তোমরা একটা ছোট্ট যে শিশু, সে প্রথমবার ধরো একটা পাখি দেখলো, একটা বার্ড দেখলো, কি দেখলো, একটা পাখি আকাশে উড়ছে। তাহলে পাখিটাকে দেখার পরে সে বুঝলো যে কোনো জিনিস যেটা আকাশে ওড়ে ডানা থাকে সেটাই হলো পাখি, বুঝে গেল। সে প্রথমবার সে জীবনে যখন কোনো জিনিস এক্সপিরিয়েন্স করবে, যেমন ধরো পাখির থেকে ভালো এক্সাম্পল হবে ধরো একটা পেন, রুল, একটা পেন দেখলো সে, ঠিক আছে, এটা পেন, আমি আঁকতেও পারি না, ধরে নাও এটা একটা পেন, ঠিক আছে। প্রথমবার একটা শিশু যখন একটা পেন দেখবে, পেনটা সে দেখলো, প্রথম যে ইনফরমেশন, প্রথমবার পেন দেখা, প্রথমবার পাখি দেখা, প্রথমবার ফ্যান দেখা, এই যে প্রথমবার যে কোনো জিনিস সে যখন জানবে সেটাকে আমরা বলবো অ্যাসিমিলেশন বা আত্মীকরণ, ঠিক আছে। জীবনে প্রথমবার সে ধরো একটা পেনকে দেখলো, লেখা কলমকে দেখলো, তার আগে সে কখনো পেন দেখেনি, পেন সম্পর্কে পরিচিত হয়নি। তাহলে এই যে ডেটাটা কোথায় গিয়ে কালেক্ট হবে, স্কিমা থেকে কালেক্ট হবে, এবং প্রথমবার কোনো জিনিসকে অভিজ্ঞতা অর্জন করাকে বলি আমরা আত্মীকরণ বা অ্যাসিমিলেশন। ঠিক সেরকম ধরো পেন দেখার পর একটা তার মধ্যে ইকুইলিব্রেশন বা ইকুইলিব্রিয়াম একটা স্টেজ এসে চলে এলো, মানে কি ভারসাম্য রয়েছে তার মধ্যে, তার মাথায় কোনো জিজ্ঞাসা নেই, কমপ্লিটলি সে একদম নিশ্চিন্ত যে হ্যাঁ এটা একটা পেন, দেখে নিয়েছি। বেশ কিছুদিন পরে সে দেখতে পেলো একটা পেন্সিল, বা ধরে নাও আমার হাতে যেটা আছে এটা মার্কেটে, নিশ্চয়ই কোনো পেন নয়, এটা তো মার্কার। তো ঠিক সে ধরো এরকম একটা মার্কারের সঙ্গে সে ধরে পরিচিত হলো, এরকম একটা মার্কারের সঙ্গে সে ধরে পরিচিত হলো। তাহলে এই মার্কারটা সে নিশ্চয়ই আর পেন ভাববে না, সে কি ভাববে, সে প্রথমে ভাববে এটাও একটা পেন। সে যখন এটাও একটা পেন ভাববে, কিন্তু তার মনের মধ্যে কোয়েশ্চেন থাকবে যে পেন তো এত মোটা হয় না, বা পেনের তো এরকম কালি হয় না। তখন কি করবে, সে তার কোনো বড়দের হেল্প নেবে, বড়দের কাছে কোনো জিজ্ঞাসা করার জন্য যাবে। তার ফলে কী হলো, সে একটা নতুন সিচুয়েশনে তৈরি হয়ে গেল। যখনই সে মার্কারটাকে দেখলো, পেনের সঙ্গে ঘুরিয়ে ফেললো, সে একটা নিউ সিচুয়েশনে তৈরি হলো, ঠিক আছে। আর নিউ সিচুয়েশন তৈরি হওয়া মানে সে ডিসইকুইলিব্রিয়াম স্টেজে চলে এলো, তার মানে তার যে ভারসাম্যটা ছিল সেই ভারসাম্যটা আর নেই, ঠিক আছে। তাহলে ডিসইকুইলিব্রিয়াম স্টেজে চলে এলো মানে ভারসাম্যহীন হয়ে গেল, কারণ তার ব্রেনের মধ্যে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে তার ব্রেনটা। যখনই তার থেকে বড় কোনো ব্যক্তির হেল্প নিয়ে সে জানতে পারবে যে না এটা পেন নয়, এটা মার্কার, এই যে দেখো তার যে পুরনো ইনফরমেশন ছিল, সেই পুরনো ইনফরমেশনটা কী হলো, আপডেট হলো। যেমন আমরা হোয়াটসঅ্যাপ ডিপি আপডেট করি সময়ের সঙ্গে সঙ্গে, সেরকম এটাও কী হলো, আমাদের নলেজটা আপডেট হলো। এই আপডেট হওয়া নলেজকে আমরা বলি সহযোজন বা অ্যাকোমোডেশন, বা আপডেট হওয়ার প্রসেসকেই বলি আমরা অ্যাকোমোডেশন বা সহযোজন। বুঝতে পারলে জিনিসটা? আবার একবার বলছি, সবার প্রথমে যখন আমরা কোনো বিষয় সম্পর্কে, যেমন ধরো বার্ডের এক্সাম্পলটাই নিই, সবার প্রথম আমরা একটা বার্ড সম্পর্কে জানলাম, তাহলে নতুন একটা নিউ ইনফরমেশন পেলাম। যখনই আমরা কোনো নিউ ইনফরমেশন পাবো, এই নিউ ইনফরমেশন পাওয়াকেই আমরা বলবো অ্যাসিমিলেশন বা আত্মীকরণ, অ্যাসিমিলেশন বা আত্মীকরণ, ঠিক আছে। নিউ ইনফরমেশন পাওয়ার পরে আবার একটা আমাদের মাথার মধ্যে ভারসাম্য থাকলো, মানে কোনো প্রশ্ন থাকবে না, সেটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। ইকুইলিব্রিয়াম মানে ভারসাম্য থাকলো। কিছুদিন পরে সে একটা নতুন পরিস্থিতিতে এলো, সাপোজ সে একটা অ্যারোপ্লেন দেখলো, কি দেখলো, একটা অ্যারোপ্লেন দেখলো। অ্যারোপ্লেন দেখার পর তার মাথায় প্রশ্ন হলো, তাহলে ওটা ওই যে আকাশে যেটা উঠছে অ্যারোপ্লেন, ওটাও কি একটা পাখি? তখন তার মনের মধ্যে আবার নিউ সিচুয়েশন তৈরি হবে। নিউ সিচুয়েশন তৈরি হওয়ার পরে তার মনের মধ্যে আবার কি হবে, ভারসাম্যহীন হবে, মানে ডিসইকুইলিব্রিয়াম স্টেজ হবে। ডিসইকুইলিব্রিয়াম স্টেজ হলো, মনের মধ্যে অনেক প্রশ্ন, অনেক কিছু জিজ্ঞেস করছে। তারপরে কি হলো, তার মনের মধ্যে প্রশ্নটা কখন মিটবে, যখন তার বড়দের কারোর হেল্প নিয়ে সে জানতে পারবে যে না ওটা কোনো পাখি নয়, ওটা একটা প্লেন, অ্যারোপ্লেন। তার মানে কি হলো, তার পুরনো নলেজটার মধ্যে একটা চেঞ্জ হলো বা আপডেট হলো বা মডিফাই হলো। যখনই এই ওয়ার্ডগুলির সঙ্গে আমরা থাকবো, তখনই এই জিনিসটাকে আমরা বলবো অ্যাকোমোডেশন, ঠিক আছে, অ্যাকোমোডেশন। কারণ অ্যাকোমোডেট মানে হলো চেঞ্জ করা, তাহলে অ্যাকোমোডেশন বা সহযোজন। তাহলে বোঝা গেল জিনিসটা কি, 4টে স্টেপ কি, অ্যাসিমিলেশন, ইকুইলিব্রিয়াম, ডিসইকুইলিব্রিয়াম আর অ্যাকোমোডেশন। একটা কথা মাথায় রাখবে, যে যে জায়গায় নতুন ইনফরমেশন অ্যাড হবে তাকে আমরা বলবো অ্যাসিমিলেশন, আর যে যে জায়গায় আমাদের কোনো ইনফরমেশনকে আমরা বলবো যে কোনো ইনফরমেশন আপডেট হচ্ছে, চেঞ্জ হচ্ছে, মডিফাই হচ্ছে বা অ্যাকোমোডেট হচ্ছে, সেই জায়গাগুলিকে আমরা বলবো অ্যাকোমোডেশন। ক্লিয়ার? বা আরও হতে পারে ম্যানিপুলেট হতে পারে, ম্যানিপুলেট তার মানে চেঞ্জ করা। কোনো ইনফরমেশন আমাদেরকে যখন চেঞ্জ করতে হচ্ছে মাথার মধ্যে,
সেটা কি আমরা বলবো অ্যাকোমোডেশন বা সহযোজন। আশা করি বোঝা গেল তাহলে কি অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন কি। আমরা প্রশ্নও করবো এর সম্পর্কে আলাদাভাবে, বাট এখন নয়। প্রশ্নটা করবো আমরা এই বোর্ডে তো হবে না, প্রশ্নটা করবো ডিজিটালে, মানে পেন ট্যাবের মাধ্যমে করবো, স্ক্রিন প্রেজেন্ট করে। চলো তারপর দেখব আমাদের যে 4টি স্টেজ ছিল, কি কি ছিল? SPCF। SPCF সর্বপ্রথমে আমরা দেখব কি সেন্সরি মোটর স্টেজ। সেন্সরি মোটর স্টেজ এটা হলো প্রথম স্টেজ আমাদের। আচ্ছা, সেন্সরি মোটর স্টেজের বাংলা টার্ম হলো কি? লিখে নিই, সংবেদন চালক মূলক স্তর বা সংবেদন চালক স্তর, বুঝে নিও তোমরা। এটা বাংলা টার্মটা আমার একটু কমই জানা আছে। তাহলে এর বয়স হলো 0 থেকে 2 বছর। জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত আমরা সংবেদনমূলক চালক স্তর বা সংবেদন চালকমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ আমরা দেখতে পাই। এই স্টেজের অনেকগুলি বৈশিষ্ট্য আছে যেগুলি আমরা মাথায় রাখবো। প্রথম যদি 1 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখি, যে নাম থেকেই বুঝতে পারছি সেন্সরি মোটর স্টেজ। সেন্সরি মিনস সেন্স। তো এই স্টেজে শিশুরা কী করবে? তাদের বিভিন্ন সেন্সগুলিকে বা সেন্স অর্গানগুলিকে কাজে লাগাবে। ঠিক আছে, একটা স্টেজে তারা এক রকম পারফর্ম করবে, আর এই স্টেজে তারা মেনলি তাদের সেন্সগুলিকে কাজে লাগাবে। তাহলে এখান থেকে একটা নোটস লিখতে পারি আমরা, যে ইন দিস স্টেজ দেয়ার সেন্স আর দেয়ার টিচার। কী লিখব? দি সেন্সেস আর দেয়ার টিচার। ঠিক আছে, তাদের যে সেন্স থাকে সেই সেন্সের অর্গানগুলি হয় তাদের টিচার। এই স্টেজে আর কি দেখা যায়? স্টেজে তারা কি করে? ডিফার্ড ইমিটেশন করে। ডিফার্ড ইমিটেশন। আচ্ছা, ডিফার্ড ইমিটেশন মানে কি? ডিফার্ড ইমিটেশন মানে হলো অনুকরণ। অনুকরণ মানে ধরো তার থেকে যারা বয়সে বড়, তাদের বয়সে বড় ব্যক্তিরা একটা কানে ফোন নিয়ে হ্যালো করছে, সেও কী করবে? একটা ফোন না হতে পারে, কোনো জিনিস নিয়ে কানের মধ্যে লাগিয়ে দিয়ে হ্যালো হ্যালো করতে লাগলো। তার মানে কী করছে তারা? ডিফার্ড ইমিটেশন, বড়দেরকে অনুকরণ করছে। ঠিক আছে, তারপরে স্টেজ, এই স্টেজে আর কি বৈশিষ্ট্য রয়েছে দেখবো আমরা। স্টেজে আর দেখতে পাবো আমরা দেখো, সেন্সরি মোটর স্টেজ বা সংবেদন চালকমূলক স্তরে প্রথম আমাদের যে পয়েন্টটা আমরা লক্ষ্য করি সেটা হলো, এটা হবে এই স্তরটা 0 to 2 ইয়ার্স পর্যন্ত হবে। জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত এই স্তরটা দেখা যাবে। এই স্তরে জেনারেলি তাদের সেন্সগুলি, তাদের বিভিন্ন মানে কি বলবো, বিভিন্ন সেন্সগুলি আর দেয়ার টিচার্স। তাদের যে সেন্স, মানে তারা কোনো জিনিসকে টাচ করে দেখবে, সাপোজ একটা বোর্ডকে তারা টাচ করে দেখবে, কোনো জিনিসকে নেড়ে ঘেটে দেখবে, হাঁটাচলা করে, মানে হাঁটতে তো পারে না তারা, মুভমেন্ট করে একটু নড়ে চড়ে দেখবে, টাচ করে দেখবে, এরকম আর কি। তারা তাদের সেন্সের মাধ্যমে এগুলিকে দেখার চেষ্টা করবে। আমরা যেমন কোনো কিছু বুদ্ধি দিয়ে ভাবি, এখন কি অ্যাডাল্ট, আমরা কোনো জিনিসকে বুদ্ধিমত্তা, যুক্তি, বিচার দিয়ে ভাবার চেষ্টা করি। বাট এই বয়সে 0 to 2 ইয়ার্স এই বয়সের শিশুরা, ওদের মধ্যে যৌক্তিকতা থাকে না। যৌক্তিকতা আসবে তাদের 4th স্টেজে, ফর্মাল অপারেশনে। বাট এই সময় তাদের কিছু থাকে না, তো তারা সব কিছু সেন্স দিয়ে বোঝার চেষ্টা করে। এই বয়সে আমরা কি দেখবো তাহলে? ডিফার্ড ইমিটেশন বা অনুকরণ দেখতে পারি। ঠিক আছে, অনুকরণ মানে কি? যেটা একটু আগে বললাম, যে অনুকরণ মানে কি? অনুকরণ মানে হলো বড়দের কাছ থেকে কোনো জিনিস দেখে সেটাকে নকল করা। যেমন আমরা বাচ্চাদের ক্ষেত্রে খুব দেখে থাকি, যে বাচ্চারা দেখবে, যেমন বোতলই একটা নিয়ে নিলাম, ধরো বাচ্চারা দেখবে বড়রা কেউ এরকম বোতল নিয়ে খুলে পানি খেলো, তারা দেখা করে বোতলের মুখটিটা খোলে নি, বাট নিয়ে এরকম খাওয়ার চেষ্টা করলো। বা এমন হতে পারে যে আমরা পেন দিয়ে লিখছি, তারা কী করলো, একটা পেন নিয়ে কী লিখতে জানে, ওটাকে বলে স্ক্রিবেলিং, এরকম করে লিখেই চলেছে, যা হোক দাগ টানছে। আমরা ফোনে কথা বলছি, তারা একটা ফোন নিয়ে কাউকে কেউ কথাও বলেনি, বাট তারা হ্যালো হ্যালো করে, মানে কি? ডিফার্ড ইমিটেশন। বড়দেরকে ইমিটেট করছে, বড়দেরকে নকল করছে। দেখবে তোমরা একটা জিনিস একটা টার্ম আমরা শুনে থাকি, যে ইমিটেশনের বলে না, ইমিটেশনের জিনিস মেয়েদের অর্নামেন্ট হয় ইমিটেশন মানে নকল করা। ঠিক তাই ডিফার্ড ইমিটেশন, তাদের অনুকরণ দেখতে পাবো আমরা এই বয়সে। তারপরে কি? নো দ্য ওয়ার্ল্ড থ্রু মুভমেন্ট অ্যান্ড সেন্সেশন। বোঝো, তারা এই জগৎকে চিনবে মুভমেন্টের মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, আর সেন্সেশন, তাদের বিভিন্ন জ্ঞানেন্দ্রিয়গুলিকে কাজে লাগিয়ে, ওই যেটা বললাম টাচ, ফিল, এসব করে। তারপরে
নো দ্য ওয়ার্ল্ড থ্রু সাকিং, সাকিং মানে হলো চোষা। তারা যে কোনো জিনিস পাবে, তুমি খেয়াল করে দেখবে যে শিশুরা যে কোনো জিনিসকে জেনারেলি তারা প্রথমে মুখে দেয়, মুখে দিয়ে চুষে নেয়, তার চোষার মাধ্যমে তারা যে কোনো জিনিসকে তারা খুঁজতে থাকে, মানে যে কোনো জিনিস কেন এটা কী এটা, তারা প্রথম তাদের কাজ হলো সেটাকে নিয়ে সাকিং করা, সাক মানে হলো চোষা। গ্রাসপিং মানে যে কোনো জিনিস তারা হাতে ধরতেছে, গ্রাস মানে মুঠিতে ধরা, যে কোনো জিনিস তারা মুঠিতে ধরতে চাইবে, ঠিক আছে, মুঠিতে ধরার মাধ্যমে যে কোনো জিনিস তারা জানতে চাইবে। তারপরে কি হলো লুকিং, যে কোনো জিনিসের দিকে তাকাবে, বলে না বাচ্চাটি পটপট করে তাকাচ্ছে, তার মানে তাকানোর মাধ্যমে তারা জিনিস সম্পর্কে জানতে চায়। আরেকটা হয় আমাদের লিসেনিং, সাপোজ কোনো একটা আওয়াজ এলো, কোনো শব্দ এলো, সেই শব্দটা তারা কান দিয়ে মন দিয়ে শোনে এবং শব্দ শ্রবণের মাধ্যমেও তারা যে কোনো জিনিস সম্পর্কে চেনার বা বোঝার চেষ্টা করে, পুরো দুনিয়াকে বোঝার চেষ্টা করে তারা, ঠিক আছে। পরেরটা কি দেখব, অবজেক্ট পার্মানেন্স। অবজেক্ট পার্মানেন্স মানে কি বোঝো? অবজেক্ট পার্মানেন্স মানে হলো মার্কারটা রয়েছে, একটা শিশুর সামনে মার্কারটা তুলে ধরলাম, সে নিয়ে খেলা করছে, একটু বড় হয়ে গেলে কি হয়, মানে যখন 2 বছর বয়সের বেশি হয়ে যায়, 3 বছর 4 বছর 5 বছর হয়ে যায়, আমরা দেখব যে বাচ্চার হাত থেকে যদি মার্কারটা আমি কেড়ে নিই, সে কাঁদতে লাগবে। কেন কাঁদবে? কারণ সে জানে যে মার্কারটা কোনো এক জায়গায় আছে বাট এখন নেই, মানে আমাকে ওটা এনে দাও তাহলে আমি চুপে যাব, ঠিক। এটাকে বলা হয় ডিফার্ড এটাকে বলবো আমরা অবজেক্ট পার্মানেন্স। তার মানে তার কি স্থায়িত্ব, সে বুঝে গিয়েছে যে অবজেক্টটা আছে আমার সামনে নেই বাট সামহোয়ার ইট এক্সিস্ট, এই জন্য সে কাঁদে। কিন্তু যখন ছেলেটার বয়স 0 to 2 মানে জন্ম থেকে 2 বছরের ভিতরে সেন্সরি মোটর স্টেজে, তারা কিন্তু ওই অবজেক্ট পার্মানেন্স আসে না। আমি তার সামনে থেকে কোনো জিনিস দেখিয়ে দিলাম, খুশি হলো, যেই সরিয়ে দিলাম পেছন থেকে নিয়ে দিলাম, ঠিক এরকম আমি জিনিসটাকে নিয়ে পেছনে লুকিয়ে দিলাম, তখন কী হলো, সে কিন্তু ভুলে গেল, কারণ তার মধ্যে অবজেক্ট পার্মানেন্স আসেনি। তার মানে বস্তুর স্থায়িত্ব, বস্তুটা যতক্ষণ সামনে থাকবে সে ভাববে ততক্ষণই আছে, যেই সামনে থেকে সরিয়ে দিলাম সে ভাবে বস্তুটা পৃথিবীতেই নেই, তো সে আর কাঁদবে না। কিন্তু যখনই তারা বড় হবে তখনই তারা কাঁদবে, কারণ তারা বুঝবে যে না এটা এক্সিস্ট করে, আমার সামনে নেই বাট কোনো এক জায়গায় আছে, আমাকে ওটা এনে দাও। তাহলে কি দেখলাম যে অবজেক্ট পার্মানেন্স বা বস্তুর স্থায়িত্ব তারা বোধ করে না, ঠিক। ধরো তোমাদের তাহলে এটা একটা কোয়েশ্চেন দিতেই পারে যে একটা শিশুর সামনে থেকে একটা শিশুকে খেলনা দিলাম, সে খুব ভালো করে খেললো, কিন্তু কিছুক্ষণ পরে আমরা তার সেই খেলনাটাকে কেড়ে নিলাম বা লুকিয়ে দিলাম, কিন্তু শিশুটা সেই খেলনার জন্য কান্নাকাটি করলো না, তাহলে শিশুটা পিয়াজের থিওরির মধ্যে কোন স্টেজে আসে? এবার ব্যতিক্রম হতেই পারে যে হ্যাঁ একটা ছেলে খুব ভালো মনের শান্ত ছেলে, সে ফর্মাল অপারেশনেও কান্নাকাটি করলো না, ওটা আলাদা জিনিস। বাট এমনি যদি থিওরিটিক্যালি আমরা দেখি যে একটা শিশুর কাছ থেকে খেলনা জিনিসটা নিয়ে নিলাম এবং সে ভুলে গেল জিনিসটাকে, তার মানে আউট অফ দ্য সাইট, আউট অফ দ্য মাইন্ড, আউট অফ দ্য সাইট, যেটা আমরা বলে থাকি অ্যাকচুয়ালি। মানে হলো যে আমাদের সামনে যখন থাকে, আমাদের নয় মানে এই বয়সের শিশুদের সামনে যখন থাকে তারা ভাববে জিনিসটা আছে, সামনে নেই তারা ভাববে কোথাও নেই। তার মানে তাদের মধ্যে কোন বোধটা আসেনি? অবজেক্ট পার্মানেন্সের বোধটা আসেনি, বস্তুর স্থায়িত্বর বোধটা এখনও পর্যন্ত আসেনি। তারপরে গোল ডিরেক্টেড বিহেভিয়ার, তুমি দেখবে শিশুদের সামনে ধরো একটা খেলনা রেখে দিলে তুমি, তারা কি করবে? ছুটে গিয়ে ওই খেলনাটা কি তারা আশেপাশে দেখবে না যে কে কাঁদছে, কে হাসছে, কে কী রয়েছে, তার যেটা দরকার সে সেটার দিকেই যাবে। কাশ আমরাও লাইফে এমনই হতাম, যে শুধু অবশ্যই ক্ষতি হতো অনেক। সাপোজ একটা কোয়েশ্চেন হয়, ঠিক আছে, বলে দিই একটা কথা, ইউপিএসসিতে এথিক্স বলে একটা পেপার হচ্ছে, জিএস পেপার 4 মেন্সে, ওখানে একটা কোয়েশ্চেন খুব সুন্দর কোয়েশ্চেন এসছে। সাপোজ একটা ছেলে, তার বয়স হলো ধরো 25 বছর, আমরা সবাই জানি ইউপিএসসি ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম, তো একটা ছেলের বয়স হলো 25 বছর, সেই ছেলেটা অনেক কষ্ট করে 2বার 3বার 4বার অ্যাটেম্প দিয়ে খুব কষ্ট করে সে দেখা গেল 4th অ্যাটেম্পে সে ইউপিএসসির ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেছে। আজ তার ইন্টারভিউ, সে ইন্টারভিউ যাচ্ছে, ঠিক আছে, যাওয়ার সময় সে রাস্তায় দেখতে পেলো কেউ কোথায় নেই, সে দেখতে পেলো যে রাস্তায় একটা বয়স্ক ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু একটা হয়েছে, তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া দরকার, ঠিক আছে। তোমরা উত্তরটা দেবে আমাকে, কি করবে তোমরা এবার বলো। ছেলেটার হাতে দুটো অপশন রয়েছে, অপশন এ সে তার ইন্টারভিউটাকে নষ্ট করে দেবে, লোকটাকে নিয়ে যাবে হসপিটালে, নাকি অপশন বি সে ইন্টারভিউ চলে যাবে, লোকটাকে ওখানেই ফেলে দেবে, বা আরও কোনো কিছু হতে পারে। এবার তোমরা বলো কি করা উচিত। এখন এটা কোয়েশ্চেন হয় হিঞ্জ ডিলেমা, যেটা আমরা পড়বো, আমাদের টেটের সিলেবাসেও রয়েছে এটা, হিঞ্জ ডিলেমা, পরে পড়বো ওটাকে আমরা। দেখো এখানে তাহলে হ্যাঁ, এখানে ক্ষতিটা কী তাহলে? যদি আমাদের মধ্যেও এই অ্যাডাল্ট বয়সেও যদি ওই স্টেজটা থাকতো যে গোল ডিরেক্টেড বিহেভিয়ার, শুধু গোল, পাখির চোখ,
ইউপিএসসি দিচ্ছি, ডাইরেক্ট আমি ইন্টারভিউ যাবে, বা তোমরা ধরো টেটের জন্য ইন্টারভিউ দেবে, শুধু গিয়ে আমি ইন্টারভিউ পৌঁছাবো, দেখবো না কে মরলো কে বাঁচলো, কার ক্ষতি কার লস, কার পাশে দাঁড়ানো, তাহলে ক্ষতি দুনিয়ার, পৃথিবীর ক্ষতি তাহলে। তো এটা ভালো, নেচারের একটা নিয়ম রয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে আমরা নিজেকে চেঞ্জ করি। তাহলে কিন্তু এই শিশুটা কি, সে দেখবে না, সে কী করবে, গোল ডিরেক্টেড বিহেভিয়ার, লক্ষ্য নির্দেশিত ব্যবহার নয় আচরণ, লক্ষ্য নির্দেশিত আচরণ সে লক্ষ্য করবে। তার মানে কি, তার দরকার হলো ওই খেলনাটা, সে ডিরেক্ট যাবে, খেলনা নেবে, চলে আসবে, ঠিক আছে, আর কোনো রকমের কিছু তার মধ্যে ঘটবে না। তারপরে থিংস উইথ আইজ নোজ হ্যান্ড লেগস, শিশুরা ওই বয়সে ব্রেন দিয়ে ভাবে না, তারা কী দিয়ে ভাবে, তারা কোনো কিছু ভাবার দরকার হলে এরকম গাল চুলকাবে, মাথা চুলকাবে, আমরাও চুলকাই অবশ্যই এই বয়সেও, নাকে হাত দেবে, মুখে হাত দেবে, চোখে হাত দেবে, বুঝে গেল। মোট কথা মুভমেন্ট করার মাধ্যমে তারা কোনো ভাবনা চিন্তা প্রকাশ করবে, মুভমেন্ট করার মাধ্যমে, চলাফেরা করার মাধ্যমে, নড়াচড়া করার মাধ্যমে, ঠিক আছে। তারপরে দেখব থিঙ্ক, এটা হলো তাহলে রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া। রিফ্লেক্স অ্যাকশন কি, ধরো এখানে এই বোতলের পানিটা হলো অত্যন্ত, আমাকে তার কিছু নেই দেখানোর জন্য, এটাই ধরে নাও টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল, এটা দিয়ে আমি বুঝাচ্ছি। ধরো এই পানিটা গরম অত্যন্ত, একটা ছেলে শিশু এসে এরকম এখানে হাত দিয়ে দিল, তো তার কিন্তু ব্রেনটা অতটা ডেভেলপ হয়নি যেখানে গরম হাতটা সরিয়ে নে, ওরকম সে ভাববে না, সে কি ভাববে, কিছু ভাববেই না, সে হাত দিল, গরম হলো, সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিল, এটা কি বলা হয়, রিফ্লেক্স অ্যাকশন, মানে এটা অটোমেটিক চলে আসে আমাদের ব্রেনে, এটা নার্ভ অটোমেটিক কাজটাকে করিয়ে দেয়। বাচ্চা ছোট হতে পারে, সে জানে না কোনটা গরম কোনটা ঠান্ডা কোনটা কী, বাট যেখানে তার প্রবলেম হবে সেখানে আমরা রিফ্লেক্স অ্যাকশন দেখতে পারবো, মানে প্রতিবর্ত ক্রিয়া দেখতে পাবো। তাহলে প্রতিবর্ত ক্রিয়া কী বা রিফ্লেক্স অ্যাকশন কী, যখন আমাদের ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও কোনো ডিফিকাল্ট জায়গায় আমাদের শরীর অটোমেটিক অ্যাকশন নিয়ে নেয়, সেটাকে আমরা বলবো রিফ্লেক্স অ্যাকশন। যেমন কোনো জায়গায় কাঁটা রয়েছে, আমি ভুল, এই যেমন এখানে ধরো কাঁটা রয়েছে, আমি ভুল করে এখানে হাত দিলাম, হাতটা আমার ফুটে গেল, সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিলাম, এটাই হলো রিফ্লেক্স অ্যাকশন, ঠিক আছে। এটা দেখা যায় সেন্সরি মোটর স্টেজে। তারপর কি রয়েছে, সেলফ সেন্টার্ড। এই সেলফ সেন্টার্ড আর 6 পয়েন্ট গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার, দুটো সেম। সেলফ সেন্টার্ড মানে কি, সে শুধু নিজের প্রতি ফোকাস করবে, তার নিজে সেলফিশ, অ্যাকচুয়ালি সেলফিশ, যেটা আমরা হতে পারি না কখনো কখনো, আমরা সবার মানে কি বলবো, সব দিকে ভাবনা চিন্তা করে কাজ করি, কিন্তু এই বয়সে শিশুরা কী হবে, সেলফ সেন্টার, তারা শুধু নিজের কথা ভাববে, যে এটা আমার চাই, এটা আমার লাগবে, আমি এটা করবো ওই করবো, সে ভাববে পৃথিবীতে আমি একা, আমাকেই সবাই সেন্টার করুক, আমাকেই সবাই ফোকাস করুক, আমার কথাই সবাই ভাবুক, কিন্তু সে কখনো অন্য কেউ এক্সিস্ট করে সেটাও সে ভাবে না, বুঝা গেল।